নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। আমি আগে লাইভ করেছিলাম, তো লাইভে দেখা গেছিলো অনেক বন্ধুরা দেখেছিল, অনেক বন্ধুরা দেখেনি। আর তার উপর বড় ব্যাপার হচ্ছে লাইভ তো ফেসবুকে বেশি দিন থাকে না, তারপরে ডিলিট হয়ে যায়। তো আলোচনায় শুরু করি। যদি আমার এই ভিডিওটা সবার কাজে লাগে, উপকারে লাগে, অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর শেয়ার করলে নতুন বন্ধুরাও দেখতে সুযোগ পাবে, এই জিনিসটাও একটা বড় ব্যাপার। তো আসছি প্রসঙ্গে। দেহের সমস্ত প্রদাহযুক্ত সন্ধিবার বা রিউম্যাটয়েড আর্থারাইটিস, প্রদাহযুক্ত সন্ধিবার বা রিউম্যাটয়েড আর্থারাইটিস, দেহের সমস্ত সন্ধি জানা অজানা কারণে প্রদাহিত হতে থাকে এবং জ্বর হয়। দীর্ঘদিন এই প্রদাহ চলতে থাকে এবং সন্ধির বিকলতা ও কর্মক্ষমতা নষ্ট হয়। দীর্ঘদিন এই প্রদাহ চলতে থাকে এবং সন্ধির এবং বিকলতা নষ্ট হয় এবং এই প্রদাহকে রিউম্যাটয়েড আর্থারাইটিস বা যে জ্বর হয়, এই ব্যথার জন্য এই জ্বরকে রিউম্যাটিক ফিভার বলে। কঙ্কালতন্ত্র, হৃৎপিণ্ড, রক্তবাহ, লসিকা, রক্ত, স্নায়ুতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। 30 থেকে 70 বছরের মধ্যে এই রোগ বেশি হতে দেখা যায়। পুরুষের থেকে মহিলারাই একটু বেশি আক্রান্ত হয় এই রোগ অনেক ক্ষেত্রেই বংশগতভাবে হতে দেখা যায়। রোগের কারণ কি আছে? অতিরিক্ত আমিষ ভোজন, ঠান্ডা লাগানো, পৌষ্টিকতন্ত্রের রোগে ভোগা, অত্যাধিক পরিশ্রম করা প্রভৃতি এই রোগের সৃষ্টির কারণ বলে অনুমান করা যায়। রোগের লক্ষণ কি? কবজি, কনুইসহ, হাঁটুসহ সমস্ত বড় বড় সন্ধিগুলি ফুলে ওঠে এবং প্রদাহিত হতে থাকে। জ্বর হতে দেখা যায়, ক্ষুধা মন্দা হয়, রক্ত অল্পতা হতে পারে, কর্মক্ষমতা কমতে থাকে। সকালে সন্ধিগুলোর স্টিফনেস অর্থাৎ শক্ত আড়ষ্টভাব লক্ষ্য করা যায়। হৃৎপেশি, হৃদ আবরক, ঝিল্লির প্রদাহ হতে পারে। রোগের লক্ষণ অনুযায়ী আপনারা এই লক্ষণগুলো যদি লক্ষ্য করেন, অবশ্যই ডক্টরবাবুর সাথে কনসাল্ট করে নেবেন। ফিজিওথেরাপিতে এই আর্থারাইটিসের কিন্তু খুব উপশম হয়। এটা আমাদের যদি বিকাশ সেন্সেশন গুগল রিভিউতে যান, আপনারা দেখতে পারবেন যে আমরা কতগুলো আর্থারাইটিস পেশেন্টকে আন্ডার কন্ট্রোল করে দিয়েছি এবং তারা লাইভ লিড করছে। লাইফে এখন অসুবিধা নেই, কিন্তু ব্যথা হলে আপনাকে থেরাপি করাতে হবে। তো ফিজিওথেরাপির একটা বড় ভূমিকা আছে। আর সঙ্গে ডক্টরবাবুদের ওষুধ, ক্যালসিয়াম, ভিটামিন D3, K27 এগুলো তো চলতেই পারবে। এগুলো ডক্টরবাবুরা বিচার বিবেচনা করে দেবে। আর সঙ্গে আনুষঙ্গিক চিকিৎসার ক্ষেত্রে আমরা বলবো, আনুষঙ্গিক চিকিৎসা যে কি খাবেন কি খাবেন না, কোন কোন কাজ করবেন, কতটা করবেন বা কতটা করা উচিত, এই জিনিসগুলো আমি পুরোই আলোচনায় আসব। আনুষঙ্গিক চিকিৎসার ক্ষেত্রে দেখুন, রুগীকে প্রথম কিছুদিন বিশ্রামে থাকতে হয়। মানে যত বিশ্রামে থাকবেন, রেস্ট নেবেন, এই ব্যথাগুলো অনেক কমতে থাকে। শুষ্ক ঘরে বসবাস করতে হবে, স্যাঁতসেঁতে ঘরে বসবাস করলে খুব অসুবিধা। আর গরম জলে স্নান করা খুব উপকারী। আর রোগের লক্ষণ হ্রাস পেলে হালকা ব্যায়াম করা ভালো। নিয়মিত সাঁতার কাটা খুব উপকারী হবে। দুপুরে, রাত্রে রুটি খেতে হয়, তাহলে একটু ব্যথা অনেক ক্ষেত্রে কম হয়। এছাড়া সবুজ শাকসবজি, সুমিষ্ট ফল, দুধ, ঘোল, ছানা, মাখন এগুলো প্রভৃতি খাওয়া চলবে। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ এগুলো একটু কম খেতে হবে। আর গরম জলে স্নানটা খুব জরুরি। আর ফিজিওথেরাপিটা খুব জরুরি। ডক্টরবাবুর পরামর্শ নিয়েও আপনারা করতে পারেন, ডাইরেক্ট ফিজিওথেরাপিও করতে পারেন। যদি ফিজিওথেরাপিতে এই রোগের কিন্তু অনেক উপশম হয়, ব্যথা অনেক ক্ষেত্রে কমে। আর অ্যাক্টিভিটি বজায় রাখতে হবে। আপনি ব্যায়াম করুন চাই না করুন, নিজের অ্যাক্টিভিটি মানে নড়াচড়া, দৈনন্দিন টুকটাক কাজকর্ম, হাঁটা চলা, এই জিনিসগুলো আপনি অবশ্যই করে যাবেন। যদি একদম বিছনায় শুয়ে বসে থাকেন, তাহলে কিন্তু ব্যথা খুব একটা কমতে চাইবে না। অ্যাক্টিভিটি আপনাকে করতে হবে, ছোট বড়। সামনে ঝুঁকে যদি দেখা যায় কোমরে প্রবলেম, সামনে ঝুঁকের কাজগুলো অ্যাভয়েড করতে হবে। হাঁটুতে প্রবলেম, নিচে বসে ফ্লোরে বসার কাজগুলো অ্যাভয়েড করতে হবে। কোমর সবসময় ইউজ করতে হবে। ফ্লেক্সান ডো নট অ্যালাউ। এক্সটেনশানও খুব বেশি করা যাবে না, লাইট ফ্লেক্সান, এক্সটেনশান নট অ্যালাউ। যদি ডিজেনারেশন থাকে, এক্সটেনশান তো করলে আরও জিনিসটা বেড়ে যেতে পারে। আফটার 40 পরে আমরা ডিজেনারেশন থাকলে এক্সটেনশান বন্ধই করে দিই। তো সেই সব ক্ষেত্রে আপনারা একটু ভেবেচিন্তে চলতে হবে। ডক্টর, ফিজিওথেরাপিস্ট পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে, তাহলে দেখবেন অনেক সুস্থ থাকবেন। তো আজকের আমার ব্লগটা, এই পোস্টটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর যদি ভালো লাগে বন্ধুদের অবশ্যই দেখার সুযোগ করে দেবেন। আর একটা জিনিস হচ্ছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এইটুকু। নমস্কার, গুড আফটারনুন।